नमस्कार राधे राधे सबाइके आमी पौशाली पौष सानशाइनेर आबारो नतून एकटा ब्लगे आपनादेर सबाइके जानाई अनेक स्वागत। आशा करी आपनारा जे जेखान थेके आमार भिडियोटी देखछेन सबाई खूब भालो आछेन आर सुस्थ आछेन। प्राय 9टा থেকে 9:30 मतो बाजे। आज के किन्तु बाड़ीर समस्त काजकर्म आमी सकाल थेके उठे सेरे निয়েছি। आज के जेहेतु शुक्रबार एकटुखानी पुजोते समय लागतो सेई कारणे ताड़ाताड़ी उठे काजबाज सेरे निয়েছি। আর এই যে দেখুন শুক্রবারের পুজোটা কিন্তু সেরে ফেলেছি। আর আজকে লাকিলি কিন্তু আমার মেয়ে সকালটা খুব ভালোভাবে ঘুমিয়েছে। আমি নিশ্চিন্তে উঠে সমস্ত কাজবাজ সেরে তারপরে ওর কাছে আবার একটুক্ষণ গিয়েছিলাম। আর এখন কিন্তু উঠে পড়েছি ওকে নিয়ে আবার বাদবাকি কাজগুলো সেরে নেওয়ার জন্য। সকালবেলা উঠে না বাচ্চাদেরকে ব্রাশ করানোটা একটা বিশাল ডিফিকাল্ট কাজ, কারণ কখনো কখনো ওরা ব্রাশ করতে একদমই চায় না। সেই কারণে আমি কিন্তু আগে থেকেই 2-3টে ব্রাশ কিনে রেখে দিয়েছি। তো যখনই সকালবেলা উঠে ব্রাশ করবে না বলে জেদ করে তখন কিন্তু 2-3টে ব্রাশ দিয়ে খেলার ছলে ওকে ব্রাশ করাটা মোটামুটি অভ্যেস করাচ্ছি। আর সকালবেলা উঠে না ওয়েদারটা আজকে খুব ভালো ছিল, খুব মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল, খুব একটা বেশি গরমও ছিল না। সেই কারণে মেয়ে একদমই বাড়ির ভিতরে থাকতে চাইছে না, ওর দরজার সামনে দাঁড়িয়ে ব্রাশ করবে। তো ওকে বললাম তুমি চেয়ারের ওপরে বসে ব্রাশ করো, ততক্ষণে আমি ওদিকের কাজগুলো সারি। তো চেয়ারটা নিয়ে ওকে ওখানটায় বসিয়ে দিয়েছি। আর পাশের যে দুটো বাড়ি রয়েছে না সেখানকার আন্টি আঙ্কেলরা বেরিয়েছে, ওদের সাথে ও একটুখানি গল্প করছে আর ব্রাশ করছে। এখন যত বড় হচ্ছে ও ততই বেশি কথা বলতে ভালোবাসছে। আর সেই কারণে না ও ঘরে একদমই আজকাল থাকতে চায় না, ও শুধু না বাইরে বেরোতে চায়, এদিক ওদিক যেতে চায়। তবে এই অবস্থায় না ওকে নিয়ে যাওয়ার সাহস আমি একদমই পাই না। বিশেষ করে মেয়ে হয়ে যাওয়ার পরে আমার মেয়েকে নিয়ে একা বাইরে বেরোনোর অভ্যেসটা একদমই চলে গিয়েছে বললে চলে। বেরোলেই শুধু ভয় ভয় করে, যদি আমি ওকে একা সামলাতে না পারি তাহলে মাঝ রাস্তায় কী করব, সেই জন্য ওকে নিয়ে বেরোনোও হয় না। তো যাই হোক, এখানটায় কিন্তু মেয়ের জন্য একটুখানি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। কালকে সন্ধ্যেবেলা না একটু চিজ কর্ন পরাঠা বানিয়েছিলাম আলু দিয়ে, তো সেটারই একটুখানি স্টাফিং রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা ওকে ওটা দিয়েই আমি একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, বেশ ভালোভাবে চিজও দিয়ে দিচ্ছি। চিজ খেতে আমার মেয়ে আবার ইদানিং খুব ভালোবাসে, বিশেষ করে চিজটা তখন গরম থাকে না আর তখন না টানলে যে স্ট্রেচি ভাবটা আসে ওটা দেখতেও খুব ভালোবাসে। আর সেই সময় ওকে যেটা দিয়েই চিজ দিই না কেন ও খেতে কিন্তু খুব পছন্দ করে। সেই কারণে একটু বেশি করে চিজ দিলাম আর একটু ঘি দিয়ে দুদিকটা ভালো করে ভেজে নিচ্ছি। ওখান থেকে ফেরার পরে মানে ভেলোর থেকে ফেরার পরে বাড়িতে মাসকাবারি বাজার আমি সেরকমভাবে করিনি, করব বলে করাই হচ্ছে না, কারণ 2-3 মাস না আমি ঠিকঠাকভাবে বাজার করিনি। তো এখন বাজার করতে গেলে মোটামুটি বেশ ভালো অঙ্কেরই একটা খরচা রয়েছে। সেই কারণে ভাবছি যেরকমভাবে হোক এই মাসটা চালিয়ে নিই, পরের মাসে একটু ভালো করে বাজার করব। আর ওখানটায় আমি স্যান্ডউইচটা গরম করতে দিয়ে এখানে মেয়ের মুখটা ধুয়ে নিচ্ছি, কারণ ওকে আমি বললাম রান্নাঘরে এসে মুখটা ধোয়ার জন্য, কিছুতেই ধোবে না। সেই কারণে ওখানটায় একটা বড় বাটি নিয়ে গিয়ে ওকে মুখ ধুয়ে দিচ্ছি। এখানে বসে আজকে খুব মজা পেয়ে গিয়েছে, মানে এখান থেকে একদমই উঠতে চাইছে না। 1 থেকে 4 বছরের বাচ্চারা মানে যে সময় বাচ্চারা টডলার এজে থাকে সেই সময় না বাচ্চাদের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আপনারা লক্ষ্য করতে পারবেন। এই যেরকম কয়েকদিন হলো, কয়েকদিন বলবো না কয়েক মাস হয়ে গিয়েছে আমার মেয়ের খাবার দাবার নিয়ে একটা বিশাল ঝামেলা চলছে। তো এই ব্যাপারটা না আমি খুব অস্বাভাবিক ভাবতাম। তবে কিছুদিন আগেই আমি কয়েকটা ডক্টরের রিলস চেক করলাম, তো ওনারা কিন্তু ওখানটা এক্স্যাক্ট এই কথাটাই বলছেন। এই বয়সের বাচ্চারা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় খাবার দাবার নিয়ে খুব বেশি ঝামেলা করে। তো ডক্টররা বলছেন ওটা নিয়ে খুব একটা বেশি চিন্তার বিষয় নেই, 4 বছরটা পেরিয়ে গেলে কিন্তু বাচ্চারা অটোমেটিক্যালি একটা খাওয়ার রুটিনে চলে আসে। তবে সেই মধ্যবর্তী সময়টা কিন্তু আপনাদেরকে ওদেরকে ভালো ভালো খাবার ইন্ট্রোডিউস করানো বা বিভিন্ন রকম খাবার দেওয়া এটা কিন্তু চালিয়ে যেতে হবে। অনেক বাচ্চারা কী আছে দেখা যায় যে ওরা কিন্তু খাবার নিয়ে খুব একটা বেশি ঝামেলা করে না, তবে অনেক ক্ষেত্রে বাচ্চারা কিন্তু কিছু কিছু খাবার পছন্দ করে, কিছু আবার পছন্দ করে না, খাবার খেতে চায় না। আমার মেয়ে যেরকম মুখে খাবার নিয়ে বসে থাকে, এটা কয়েক মাস হলো ওর একটা বদ অভ্যেস হয়েছে। তবে এটা আমি একদমই ছাড়াতে পারছি না, তবে আশা করি এটা কয়েক মাস হোক বা কয়েক বছরের মধ্যেই ছেড়ে যাবে। তবে এই সময়টা আমাকে অনেক বেশি ধৈর্যশীল থাকতে হবে। তো যাই হোক, ওকে খাবারটা খাওয়াতে খাওয়াতে কিন্তু এদিকে আমি টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি, ওদিকে ভাত বসিয়ে এসেছি। আর এই যে কুমড়োটা না আজকে কাটছি, শ্বশুরবাড়ি থেকে আগের বারে যে শাশুড়ি এসেছিলেন ওটা কিন্তু এনেছিলেন, তো এটা রেখে দিয়েছিলাম, ভাবলাম আজকে কেটে এটা দিয়ে সবজি বানিয়ে ফেলি। তো অর্ধেকটা আমি পাশের বাড়ির আন্টিকে দিয়ে এসেছি আর অর্ধেকটা এখন আমি রান্না করছি। আর কুমড়োর ভেতরের যে বীজগুলো রয়েছে না সেগুলো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, সেই কারণে বীজগুলো বের করে রেখে দিলাম। ওটাকে শুকিয়ে আমার শাশুড়ি আবার কয়েকদিন পরেই আসবেন, ওনাকে দিয়ে ছাড়িয়ে নেব ভাবছি। কুমড়োর বীজ খেতে আমারও এমনিতে খুব ভালো লাগে, তবে এই বীজ ছাড়ানোটা আমার কাছে অনেক বেশি কষ্টকর একটা ব্যাপার, একদমই পছন্দ করি না আমি।
যখন বাড়িতে থাকতাম না তখন আমার ঠাকুমা না কুমড়োর বীজ ছাড়িয়ে দিত আর মা কাকিমারা ভেজে দিত, আমরা শুধু বসে খেতাম। তখন তো বুঝতামই না এগুলো খাওয়ার পেছনে কত বেশি পরিশ্রম রয়েছে। এখন নিজে যখন সংসার করি, নিজের সন্তানকে যখন হাতে তুলে খেতে দিতে হয়, তখন বুঝি সত্যি এই কাজগুলো করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। সংসারের কাজ সামলে এই টুকিটাকি কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, আর আমার কাছে তো অনেক বেশি পরিশ্রম বলে মনে হয়। ছোটো বাচ্চা নিয়ে এই কাজগুলো করা আমার কাছে এখন অনেক কঠিন ব্যাপার। তো যাই হোক, রেখে দিয়েছি কয়েকদিনের মধ্যেই, যেহেতু শাশুড়ি আসবেন ওনার ভরসাতেই রেখে দিলাম। আর এখানটা আজকে কিন্তু একটু কুমড়ো, আলু আর পুঁই শাক দিয়ে একটা ঘন্ট মতো করবো, তার সাথে একটু উচ্ছে ভাজা আর ডাল করব। তো সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে প্রথমেই আমি কুমড়ো, আলু আর পুঁই শাকের ঘন্টটা বসিয়ে দিচ্ছি। তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম আর সবজিগুলো তুলে দিলাম। এই পুঁই শাকটাও না আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিলো, তবে আমি জানতামই না পুঁই শাকটাকে কেটে জলে সেদ্ধ করে তারপরে রান্না করতে হয়। আমি ডাইরেক্ট এরকমভাবে রান্না করে ফেলেছি। তবে রান্নার পরে দেখলাম শাকগুলো একটু কাঁচা কাঁচা রয়ে গিয়েছে, মানে কাঁচা ঠিক বলবো না, মানে ভালো করে সেদ্ধ হয়নি আর কি। তো আমি পরবর্তীকালে আমার শাশুড়ির কাছ থেকে জানতে পারলাম যে পুঁই শাকগুলোকে একটু জলের মধ্যে সেদ্ধ করে তারপরে রান্না করলে সেটা নাকি ভালো হয়। তো এখন কিন্তু ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। দুপুরের আগেই কাজগুলো সেরে নিলে না মনে অনেক বেশি শান্তি লাগে। বিকেলের জন্য কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না। তাও এই জামা কাপড় ফোল্ড করা বলুন বা কাঁচা ধোয়ার কাজগুলো আমি বেশিরভাগ করে বিকেলের দিকেই রেখে থাকি, কারণ বিকেলে মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে এই কাজগুলো করতে আমার অনেক বেশি শান্তি লাগে। তবে আজকে মনে হচ্ছে ওয়েদারটা যেহেতু ভালো রয়েছে, দুপুরের মধ্যেই কাজবাজগুলো সেরে নিই, বিকেল থেকে সন্ধ্যা অবধি মেয়ের পেছনেই থাকবো আর কি। আর ওর বাবা যেহেতু দুপুরবেলা ডিউটি রয়েছে, তো বাড়িতে তো একাই থাকবো, সেই কারণে মেয়েও বোর ফিল করবে সন্ধ্যাবেলার দিকে। তো সন্ধ্যাবেলা আর কোনো কাজ রাখবো না। আর আমি না এখানটায় জামা কাপড়গুলো ফোল্ড করছি, আর আমার মেয়ে আমাকে মাঝখানে জিজ্ঞেস করছে, মা তোমাকে আমি কি হেল্প করব বলো, আমি হেল্প করব তোমাকে। তো ওকে একটা রুমাল দিয়ে দিয়েছি, ও এখন না আমার বেডগুলো মুছে দিচ্ছে আর কি ওর মতো করে। ও এত বেশি ভালোবাসে আমার সাথে কাজ করতে, কি বলবো। আমি যখনই কোনো কাজ করি না কেন ওটার পেছনে ও ছুটে চলে যায়। আর এই জিনিসটা আমি ভাবতাম আমার মেয়ে একাই করে, তবে এটা আমি কিছুদিন আগেই ওই রিলস থেকেই জানতে পারলাম একটা ডক্টরের, যে মাকে সন্তানরা যে কাজ করতে দেখে না, ওই কাজগুলো করার প্রতি ওদের একটা আগ্রহ এই বয়সে তৈরি হয়। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, মানে বাচ্চাদের ডেভেলপমেন্টের একটা স্বাভাবিক স্টেজ বলা যেতে পারে। তো ওদিকে আমি জামা কাপড়গুলো ফোল্ড করে জায়গায় রেখে দিয়েছি। আর তার মধ্যেখানে মনে পড়লো যে পুঁই কুমড়োর তরকারিতে না আমি একটু ছোলা দিতে পারি। তো ছোলাটা ভেজানোই ছিল, ছোলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওটাকে আমি রেখে দিলাম। আর এদিকে মেয়ের জন্য একটুখানি আম কেটে দিয়েছি। মেয়ে আমার সাথেই এতক্ষণ ছিল, এখন পাশের বাড়িতে গিয়েছে খেলতে। ওই যে বলছিলাম একটুক্ষণ আগে যে বাড়িতে থাকতে চায় না, তো বললো আমি পাশের বাড়িতে যাব, তো ওখানটায় ছেড়ে দিয়ে এসেছি। আর ওখান থেকেই আমাকে বলছে মা একটু আম খেতে চাই, তো ওকে একটু আমটা দিয়ে এসেছি। আর এখানটায় কিন্তু আমার পুঁই কুমড়ো তরকারিটা একদমই রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে একটুখানি হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 5-7 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু চিনি, ঘি, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটার ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি। আর ততক্ষণে কিন্তু আমার পুঁই কুমড়োর তরকারিটাও একদম রেডি হয়ে গিয়েছে। পাশের বাড়ির আন্টির হাতে পুঁই কুমড়ো খেয়েছি। ওনাদের বাড়িতে বেশিরভাগ আমি লক্ষ্য করে দেখেছি পুঁই বলুন বা আলু বলুন সব কিছু কিন্তু গোটা গোটা থাকে, মানে ওনারা কিন্তু প্রত্যেকটা সবজি গোটা গোটা খেতেই পছন্দ করে। আর আমার বাবার বাড়িতে দেখেছি, আমার বাবার বাড়িতে এই ধরনের চচ্চড়ি কিংবা ঘন্ট যেগুলো হয় সেগুলো না একদম ঘাঁটা ঘাঁটা হয়, মানে ওর মধ্যে কী সবজি আছে আপনি বুঝতেই পারবেন না। মানে প্রত্যেকটা জায়গার না খাবার দাবারের ধরন আমি দেখেছি একদমই আলাদা। তো ওদিকে আমার উচ্ছে ভাজাটাও হয়ে গিয়েছে। আর এখন না শ্বশুরবাড়ি থেকে কয়েকটা আম এসেছিলো, সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কাল রাত থেকেই চিন্তা করছিলাম এই আমগুলো দিয়ে কি করা যায়, কারণ এগুলো খুব একটা বেশি মিষ্টি নয় আর খুব একটা বেশি টকও নয়, মানে এতটাও মিষ্টি নয় যেটাকে আমি ভালোভাবে খেতে পারবো, আর এতটাও টক নয় যে এটাকে আমি চাটনি বানাতে পারবো। তো আমগুলো কিন্তু বেশ পেকেও গিয়েছে, তাই ভাবলাম এটা দিয়ে একটু ম্যাঙ্গো জেলি বানিয়ে নেওয়া যাক, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমগুলোকে ছাড়িয়ে তার পাল্পগুলো বের করে নিয়েছি, এটাকে এখন ভালো করে আমি গ্রাইন্ড করে নেব। আর এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে ওই ম্যাঙ্গো পিউরেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। খুব একটা বেশিক্ষণ নয়, লো ফ্লেমে বা মিডিয়াম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করলেই যথেষ্ট। আর তার ফাঁকে এদিকে আমি গুড়গুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এর মধ্যে চিনি দিলেও হয়, তবে আমার কাছে চিনিটা আজকে বাড়ন্ত রয়েছে, সেই কারণে গুড় দিয়েই বানিয়ে নিচ্ছি। গুড় দিয়েও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এটাকে দেখে আপনারা ভাবতেই পারবেন না যেটা বাড়িতে বানানো হয়েছে বলে। আমার মেয়ে কিন্তু এমনিতে জ্যাম দিয়ে ব্রেড বলুন বা রুটি বলুন খেতে খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আগে তো আমি বাইরের থেকেই কিনতাম, তবে এখন কয়েকবার বাড়িতে বানিয়ে বানিয়ে মোটামুটি আয়ত্তের মধ্যে চলে এসেছে। আগেরবারে স্ট্রবেরি জ্যাম বানিয়েছিলাম, আজকে ম্যাঙ্গো বানাচ্ছি।
সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি বাড়িতে ম্যাঙ্গো জ্যাম এতটা ভালো হবে, যেহেতু আমি আগে কখনো বানাইনি, আমার কোনো রকম অভিজ্ঞতাই ছিল না, এই প্রথমবার বানালাম। তো এর মধ্যে গুড় দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করেছি। তো আমি ভাবছিলাম হয়ে গিয়েছে, তারপরে দেখলাম যে না, হয়নি। একটা প্লেটে নেওয়ার পরে না এরকমভাবে গড়িয়ে দেখলাম সাইড থেকে একটুখানি জল বেরোচ্ছে। জল বেরোনো মানে কিন্তু এখনও অবধি সেটা রেডি হয়নি, আর বেশ এটা কিন্তু থিন রয়েছে, মানে পাতলা রয়েছে। তো এটাকে আমি এরকম একটা কনসিস্টেন্সিতে আনছি যেটাতে জলও থাকবে না আর একটুখানি জেলি জেলি ফর্মে চলে আসবে। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে ঠান্ডা করে এরকম একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা যদিও জ্যামের কন্টেনার, দেখতে কিন্তু একদম বাজারে কেনা জ্যামের মতো লাগছে। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন। বাড়িতে কিন্তু ছোট বেবি থাকলে বাইরের থেকে না কিনে আমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে ওদেরকে দিতে পারি। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল। এখন আমি ব্রেডের ওপরে একটু লাগিয়ে নিজে খেয়ে দেখছি খেতে কেমন হয়েছিল। হাজব্যান্ড ঘুম থেকে উঠলে ওকে আবার একটুখানি দেবো আর কি। আর এদিকে কিন্তু আমি একটা মশলাও কষিয়ে নিয়েছি। রাতের রান্নাটাও ভাবলাম একদম সেরে নিই। ভাবছিলাম বিকেলের দিকে রাতের রান্নাটা করব, তারপরে ভাবলাম না, একদম সেরে নিই, কারণ দুপুরবেলা না হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো রাতের খাবারের জন্য। তো এখানে তড়কার ডালও বানিয়ে নিয়েছি একটুখানি। এর মধ্যে নামানোর আগে একটু কসুরি মেথি আর অল্প একটুখানি ঘি, গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আমার মায়ের হাতে তড়কার ডাল খেতে আমার খুব ভালো লাগে। এতদিন অবধি যে কারোর হাতে তড়কার ডাল খাই না কেন, আমার মায়ের হাতের তড়কার ডালটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে খেতে। নিজেও কখনো এত সুন্দর বানাতে পারি না। মাঝে মধ্যে তড়কা বানালে না মায়ের কথা খুব মনে পড়ে, যে বাড়িতে যখনই যাই না কেন মায়ের হাতের তড়কার ডাল বলুন, আলু পোস্ত, আরও কয়েকটা প্রিয় খাবার রয়েছে, ওগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে। যখনই বাড়ি যাই মাকে বলি এগুলোই বানানোর জন্য আর কি। আর এদিকে কিন্তু আমার রান্নাঘরটা একদম ক্লিন হয়ে গিয়েছে। কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নাঘরটা মোটামুটি 80% মতো ক্লিন করে নিয়েছিলাম। এখন শেষে একদম ভালো করে ক্লিন করে বেরিয়ে এলাম। আর এখন এদিকের বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই বারান্দাতে না এত বেশি গাছ হয়ে গিয়েছে, আর তার সাথে সাথে আমি যে ভেলোর গিয়েছিলাম কিছু কিছু গাছ শুকিয়েও গিয়েছে। তো এই যে একটু আগে যে টবটা দেখলাম ওখানে কিন্তু এখনও একটা গাছ শুকিয়ে রয়েছে। তো ওটাতে এখনও জল দিচ্ছি, জানি না গাছটা বাঁচবে কিনা। যদি না বাঁচে ওটাকে আবার ফেলে নতুন করে গাছ লাগাতে হবে। তো এই জায়গাটা ভালো করে মুছে নিলাম, কারণ এখানটাতে আমি যেহেতু চেয়ার রেখেছি, বিকেলবেলা করে এখানটা একটু সময় কাটাই এসে। আর তার সাথে কিন্তু বারান্দার নিচের অংশগুলোও পরিষ্কার করে নেব। আর আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলোও নিয়ে নেব। চলুন। বংসঙ্গী ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমি কিন্তু আম খেতে ভীষণ পছন্দ করি, কেমন আছো তুমি আর তোমার কন্যা? আজ অনেক দিন পরে দেখা হলো, ভালো থেকো। হ্যাঁ গো, আমরা খুব ভালো রয়েছি, তোমাকে কিন্তু অনেক দিন পরে দেখলাম। আমি তোমার প্রোফাইলে গিয়ে কমেন্ট করেছিলাম, মাঝখানে মনে হয় তোমার লাইফে কিছু একটা ঘটনা ঘটেছিল, যেটা আমি আর বলছি না, তো শুনেছি। আশা করি তুমি ভালো আছো, আর তুমি যে আবার ফিরে এসেছো এই প্ল্যাটফর্মে দেখে আমি খুব খুশি হয়েছি। খুব ভালো থেকো আর খুব মন দিয়ে তোমার কাজটা করে যাও। আর নিপাস ডেইলি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভালো লাগলো ভিডিওটা, বেশ গোছানো একটা ভিডিও, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আর এদিকে না কয়েকদিন বাইরের একটা গাছকে আমি ভেতরে রেখেছিলাম, আর বাইরের যে স্নেক প্ল্যান্টটা আছে ওটাকে বাইরে রেখেছিলাম। তো ওটাকে এখন অদল বদল করে দিলাম। আর বাইরে দেখলাম একটা গাছের প্লেটের তলায় এত বেশি পিঁপড়ে জমে গিয়েছে, দেখুন কত বেশি পিঁপড়ের বাসা জমেছে। তো এগুলোকে ধুয়ে আবার জায়গায় গুছিয়ে রাখছি। রিয়া সিনহা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আর তার সাথে রুমাস ফ্যামিলি ব্লগ, রাহুল কে আর, প্রিয়ন্তী পারমিতা, ঈশিতা সাউ, কাই দিদিভাই, আফরুজা খাতুন দিদিভাই, হাউসওয়াইফ ঝুমা, সঞ্চিতা দেব, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালোবাসা সাপোর্ট করার জন্য। এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আর এদিকে দুটো আয়নাকে মেয়ে এত বেশি নোংরা করে রেখেছিল, আমি দেখে আর থাকতে পারলাম না। ওইদিকে কান্নাকাটি করছে, তার আগে ভাবলাম না এই কাজটা সেরে নিই, তা না হলে একদমই চলবে না। আজকে বেডরুমটা তো ক্লিন করার কথা ছিল, তা তো আর পারলাম না। তো এটা সেরে নিয়ে ওকে একটু সময় দেবো, তারপরে নিজের মতো একটু সময় কাটাবো, তারপরে দুপুরে খাবার দাবারটা খাবো আর কি। কারণ এখন প্রায় 11টা মতো বাজে। আজকে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সন্তান সংসার সামলাতে সামলাতে না মাঝে মধ্যে নিজেকে একদমই সময় দেওয়া হয়ে ওঠে না। তবে আজকাল খুব চেষ্টা করি নিজের কিছু ভালো অভ্যেস লাইফে ফিরিয়ে আনার জন্য। 5 থেকে 10 মিনিট হলেও না একটু বই পড়ার চেষ্টা করি। তবে সবসময় তো সম্ভব হয় না। এই পুচকে কিন্তু আমাকে একদমই শান্তভাবে বসতে দেয় না। যখনই বসি ওর কিছু না কিছু আমার কাছ থেকে চাই আর কি। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।